প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশনের পার্ট 7 এর উপরে আলোচনা করব। এ পর্যায়ে আমরা শিখব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স নানাভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নেওয়া যায়। তার প্রথমটি হচ্ছে ইউজ অফ রিকোয়েস্ট, কমেন্ড, অ্যাডভাইস, এটসেট্রা। আমরা রিকোয়েস্ট, কমেন্ট, অ্যাডভাইস অথবা অন্যান্য শব্দ প্রয়োগের মাধ্যমে ইম্পারেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে পারি। এক্ষেত্রে যে সমস্ত পদ্ধতি আমরা অনুসরণ করতে পারি সেগুলো নিম্নরূপ। নাম্বার 1, অর্থানুসারে রিপোর্টিং ভার্ব, রিকোয়েস্ট, অর্ডার, কমান্ড, অ্যাডভাইস, আস্ক, টেল ইত্যাদিতে পরিবর্তন হয়। আবারও বলছি, সেন্টেন্সের অর্থ অনুযায়ী রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয়ে যেতে পারে এবং পরিবর্তন হয়ে যে সমস্ত ভার্ব হতে পারে সেগুলো হচ্ছে রিকোয়েস্ট, অর্ডার, কমেন্ড, অ্যাডভাইস, আস্ক, টেল ইত্যাদি। নাম্বার 2, ইম্পারেটিভ মুডটি ইনফিনিটিভ মুড এ পরিবর্তন হয়। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের যে মুড, সেই মুডটা পরিবর্তন ঘটে ইনফিনিটিভ মুড, অর্থাৎ ভার্বের আগে টু যোগ হলে ইনফিনিটিভ হয়, এতে পরিবর্তন হয়। ফলে ভার্বের পূর্বে টু বসে। নাম্বার 3, নেগেটিভ ইম্পারেটিভকে ইনডাইরেক্ট স্পিচ করতে হলে ইনফিনিটিভের পূর্বে নট বসাতে হয়। আবার ফরবিড, প্রহিবিট ইত্যাদি ভার্বও বসানো যায়। অর্থাৎ আমরা নট বসায়ও করতে পারি, আবার আমরা ইনফিনিটিভ ব্যবহার না করে ফরবিড বা প্রহিবিট এই জাতীয় ভার্ব ব্যবহার করেও আমরা ইনডাইরেক্ট করতে পারি। নাম্বার 4, ডাইরেক্ট স্পিচের প্লিজ, স্যার ইত্যাদি ইনডাইরেক্ট স্পিচে তুলে দেওয়া হয়। আবার বলছি, ডাইরেক্ট স্পিচে যদি প্লিজ থাকে, স্যার থাকে অথবা এই জাতীয় কোনো শব্দ থাকে, ইনডাইরেক্ট স্পিচে এগুলোকে তুলে দিতে হয় তার অর্থ প্রকাশের জন্য। অর্থাৎ এই শব্দগুলোর অর্থ প্রকাশের জন্য আমরা রিপোর্টিং ভার্বটিকে পরিবর্তন করতে পারি এবং সেই পরিবর্তনটা হচ্ছে রিকোয়েস্ট, কিংবা আমরা কাইন্ডলি, পোলাইটলি ইত্যাদি অ্যাডভার্ব যোগ করতে পারি। এক্সাম্পলস, ডাইরেক্ট, হি সেড টু হিজ সার্ভেন্ট গো অ্যাওয়ে। মাস্টার সার্ভেন্টকে যখন বলছে গো অ্যাওয়ে, স্বাভাবিকভাবে এটি অর্ডার। আমরা রিপোর্টের স্পিচের নিচেও আমরা মার্ক করে দিয়েছি, তোমরা লক্ষ্য করো। ইনডাইরেক্ট স্পিচ, হি অর্ডার্ড অর টোল্ড। যদি আমরা বুঝতে পারি যে ডাইরেক্ট স্পিচটি অর্ডার কিনা বা রিকোয়েস্ট কিনা, যদি এটা আমরা বুঝতে না পারি, তাহলে সকল ক্ষেত্রে আমরা টেল ভার্ব আমরা ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আমরা বুঝতে পেরেছি, তারপরও শিক্ষার্থীদের বোঝার সুবিধার জন্য আমরা টোল্ডও রেখে দিয়েছি। হি অর্ডার অর টোল্ড হিজ সার্ভেন্ট টু গো অ্যাওয়ে।
Next sentence, the teacher said to me, don't come here. এখানেও টিচার যখন বলছে don't come here, it's also order. Indirect. The teacher ordered me not to go there. এখানে যখনই কাম হিয়ার বলা হচ্ছে, এটা নিকটবর্তী শব্দ, এই দুটো কাম অ্যান্ড হিয়ার। ইনডাইরেক্টে এই দুটো দূরবর্তী শব্দে পরিবর্তন হয়ে যাবে, তাই হয়েছে কাম হয়েছে গো, হিয়ার হয়েছে দেয়ার। আমরা আগে বলেছি আমরা ফরবিড ব্যবহার করতে পারি, এখানে আমরা ফরবিড দিয়ে যদি করি তাহলে সেটা দাঁড়ায় দ্য টিচার ফরবেড মি টু গো দেয়ার। দ্য টিচার ফরবেড মি টু গো দেয়ার। এখানে কিন্তু টু মানে কানেকটিভ বা লিঙ্কার হিসাবে এখানে দ্যাটের কোনো ব্যবহার এখানে নেই। নেক্সট সেন্টেন্স, I said to him, please explain the passage. আমরা যখনই প্লিজ বলছি তখনই কাউকে আমরা রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, ইনডাইরেক্ট। I requested him, যার কারণে সেডটা এখানে সেড টু রিকোয়েস্টে পরিবর্তন হয়েছে। I requested him to explain the passage. More examples. Direct, please teach me how to use the calculator. I said to him. এটাও রিকোয়েস্ট। এখানে স্পিকার, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং ভার্বের অবজেক্ট চলে গিয়েছে রিপোর্টেড স্পিচের ডান পাশে, কিন্তু আমরা যখন এটাকে ইনডাইরেক্ট করব তখন তাকে অবশ্যই বাম পাশে নিয়ে আসতে হবে। আমরা তাই করেছি, খেয়াল করো ইনডাইরেক্টে। I requested him to teach me how to use the calculator. Direct. Mother said to me, don't run in the sun. Mother এখানে don't run in the sun অর্ডারও হতে পারত, মা যখন বলছেন, কিন্তু মা কখনো জেনারেলি অর্ডার করেন না, বরং এই ক্ষেত্রে অ্যাডভাইস করে থাকে, তাই এখানে রিপোর্টিং ভার্বটি অ্যাডভাইসে পরিবর্তন হয়েছে। মাদার অ্যাডভাইস মি নট টু রান ইন দ্য সান। এখানে আমরা নেগেটিভ হওয়ার কারণে ইনফিনিটিভ আগে নট বসেছে। নেক্সট সেন্টেন্স, ডাইরেক্ট, ডোন্ট প্লে উইথ ফায়ার হি সেড টু মি। এখানেও স্পিকার, রিপোর্টিং ভার্ব and object to the reporting verb sentence reported স্পিচের পরে চলে গিয়েছে, কিন্তু আমরা যখন এটাকে ইনডাইরেক্ট করব তখন তাকে আগে নিয়ে আসতে হবে। তো এটা এক ধরনের অ্যাডভাইস। ডোন্ট প্লে। আমরা এখানে অ্যাডভাইস না দিয়ে ফরবিডও দিতে পারতাম, অথবা প্রহিবিট, সেটাও এখানে প্রযোজ্য হতে পারত। He advised me not to play with fire. He advised me not to play with fire. অথবা আমরা বলতে পারতাম he forbade me not to play with fire. দ্বিতীয় পর্যায়ের নিয়ম নাম্বার 2, যে দ্বিতীয় পর্যায়ের আরেক ধরনের ইম্পারেটিভ রয়েছে, সেগুলো কি করে আমরা ইনডাইরেক্ট করব তার নিয়ম এখানে দেওয়া হয়েছে। এই ধরনের সেন্টেন্সগুলো লেট দিয়ে জেনারেলি শুরু হয়ে থাকে, যে ইম্পারেটিভ বিগিনিং উইথ লেট। তো লেট দিয়ে যেগুলো শুরু হয় সেগুলো এভাবে শুরু হতে পারে, লেটস অর লেট আস, যাহা লেটস তাই লেট আস, লেট হিম, লেট দেম। আগে আমরা কিছু এক্সাম্পল দেখি, তারপর আমরা নিয়মটা বোঝার চেষ্টা করব। Direct. Tamanna said to her friends, let's have a picnic on Friday. Tamanna said to her friends, let's have a picnic on Friday. Indirect. Tamanna proposed or suggested to her friends that they should have a picnic on Friday. এখানে তামান্না প্রস্তাব করছে অথবা পরামর্শ দিচ্ছে তার বন্ধুদেরকে যে পরবর্তী
আর শুক্রবারে তারা একটা পিকনিকে অংশগ্রহণ করতে চায়। নেক্সট সেন্টেন্স, হি সেড লেটস গো। ইনডাইরেক্ট, হি সাজেস্টেড দ্যাট দে শুড গো। হি সাজেস্টেড দ্যাট দে শুড গো। প্রপোজড আমরা বলতে পারতাম, তো প্রপোজডের তুলনায় সাজেস্টেডই এখানে বেটার, অ্যাপ্রোপ্রিয়েট। এটাকে অন্যভাবে আমরা করতে পারি, অর হি সাজেস্টেড গোয়িং। শুড গোকে আমরা গোয়িং জিরান্ডিয়াল পদ্ধতিতে আমরা করতে পারি, অথবা অর হি প্রপোজ টু গো, অথবা ইনফিনিটিভের পদ্ধতিতেও আমরা করতে পারি। Direct, he said let's stop now and finish it later. Indirect, he proposed or suggested that they should stop then and finish it later. এটাকে আমরা অন্যভাবেও করতে পারি, অথবা or he suggested or proposed stopping। আমরা শুড স্টপের জায়গায় স্টপিং জিরান্ডিয়াল পদ্ধতি, স্টপিং দেন অ্যান্ড ফিনিশিং ইট লেটার। স্টপিং অ্যান্ড ফিনিশিং, আগে আমরা বলছি শুড স্টপ অ্যান্ড শুড ফিনিশ, আমরা এখন বলছি স্টপিং অ্যান্ড ফিনিশিং। নেক্সট সেন্টেন্স, হি সেড টু হিজ কম্প্যানিয়ন্স। কম্প্যানিয়নের সাথী, বন্ধু, সহপাঠী, লেটস নট মিস দিস চান্স, যে এই সুযোগ হাতছাড়া করা যাবে না। Indirect, he proposed or suggested to his companions that they should not miss the chance. উপরের এক্সাম্পলগুলো পড়লে দেখা যায় লেট দ্বারা প্রপোজাল সাজেশন বোঝালে, অর্থাৎ লেট দ্বারা প্রপোজালও বোঝাতে পারে, সাজেশনও বোঝাতে পারে। যদি বোঝায় তাহলে লেটকে নিম্নোক্ত পদ্ধতিতে ইনডাইরেক্ট স্পিচ করা যায়। এগুলো হলো, নাম্বার 1, সাজেস্ট অর প্রপোজ প্লাস জিরান। জিরান মিন্স, জিরানের ফরমেশনটা হলো ভার্ব প্লাস আইএনজি। ভার্বের শেষে আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপলও গঠিত হয়, আবার জিরান্ডও গঠিত হয়, আবার সেটা ভার্বেরও ফর্ম থাকতে পারে। নাম্বার 2, সাজেস্ট অর প্রপোজ দ্যাট ক্লজ সেক্ষেত্রে ব্যবহৃত হয়। দ্যাট ক্লজ এর রূপটা হবে এরকম, দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস শুড ডট ডট ডট, যেটা আমরা উপরে করেছি। যেমন আমরা বলেছি যে he said let's stop now and finish it later, এখানে he proposed or suggested that they should stop then and finish it later। এখানে দের পরে আমরা এই সিস্টেমটা শুডের ব্যবহার, সাবজেক্ট দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস শুড, তারপরে সেন্টেন্সের পরবর্তী অংশ। নাম্বার 3, প্রপোজ প্লাস ইনফিনিটিভ। প্রপোজ প্লাস ইনফিনিটিভ আমরা উপরে আমরা করেছি, প্রপোজের পরে ইনফিনিটিভ আমরা সেন্টেন্সে আমরা প্রয়োগ করেছি। যেমন এখানে অথবা প্রপোজ এবং প্রপোজ প্লাস ইনফিনিটিভ, কিন্তু লেট দ্বারা যদি প্রপোজাল বা সাজেশন না বোঝায়, যদি প্রপোজাল বা সাজেশন বোঝায় তাহলে প্রপোজের পরে ইনফিনিটিভ বলবো, আর যদি তা না বোঝায় তাহলে লেটকে মাইট বা মাইট বি অ্যালাউড টু কিংবা অনুরূপ ফর্মে পরিবর্তন করা হয়। না বোঝালে তাহলে মাইট অথবা মাইট বি অ্যালাউড টুতে পরিবর্তন করতে হবে। এছাড়া অন্য আরো অনেক পরিবর্তন করা যেতে পারে যে সেন্টেন্সের অর্থের আলোকে। এক্সাম্পল, ডাইরেক্ট, we said let him tell the story। এখানে কিন্তু প্রস্তাব বোঝাচ্ছে না, we said let him tell the story, এখানে প্রস্তাব মানে প্রপোজও বোঝাচ্ছে না, সাজেস্টও বোঝাচ্ছে না, তাই এক্ষেত্রে পরিবর্তনে ইনডাইরেক্ট হবে। we said that
he might or might be allowed to tell the story. Either might or might be allowed to, দুটো যে কোনো একটি আমরা বসাতে পারি। নেক্সট সেন্টেন্স, he said let me come in. He requested me that he might be allowed to come in. আমরা যেহেতু প্রস্তাব বুঝাইনি, প্রপোজ বা সাজেস্ট বুঝাইনি, আমরা এই নিয়মে করতে পারি। অথবা আমরা বলছি এর বাইরেও অন্য নিয়মে করা যায়। যেমন he requested to let him come. He requested to let him come. আরেকটি দ্বিতীয় পদ্ধতি আমরা এখানে প্রয়োগ করতে পারি। আমরা রিকোয়েস্টেড জায়গায় আমরা he told আমরা এটাও ব্যবহার করতে পারতাম, to let him come. Dear learners, আমরা আমাদের ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচের আলোচনার পর্যায়ে আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরে আলোচনা করেছি। আমার মনে হয় ইম্পারেটিভ সেন্টেন্সের উপর আমরা আলোচনা করেছি। আমার মনে হয় যে তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। ইম্পারেটিভ সেন্টেন্স কম্পারেটিভলি একটু জটিল অ্যাসার্টিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের তুলনায়। এখানে আমরা যে নিয়মগুলো আলোচনা করলাম, আমরা যখন প্যাসেজ ন্যারেশন করব তখন কিন্তু এই নিয়মগুলো সেখানে যদি এরকম সেন্টেন্স থাকে যেখানে প্রপোজাল অথবা সাজেশন বোঝাবে অথবা প্রপোজাল বা সাজেশন বোঝাবে না, এরকম যদি থাকে তাহলে আমাদেরকে এই নিয়মগুলো ফলো করে সেগুলো সলভ করতে হবে। তাই এই নিয়মগুলো আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে, আমাদের বুঝতে হবে। আমি আশা করি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনেছ এবং বুঝতে পেরেছ। আগামীকাল আমরা এরপরে উইশ অ্যান্ড এক্সক্লামেশনের উপরে আমরা আলোচনা করব। আমরা আশা করি যে তোমরা আমাদের সাথে থাকবে। এই বলেই তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।